মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে আপনাকে আতঙ্ক করেছে। কারণ আজকে বলুন, আপনি এসআইআর নিয়ে কথা বলবেন না রাজ্য সরকার ওয়াকফ আইন পশ্চিমবাংলায় লাগু করেছে এর প্রতিবাদ করবেন? বলুন। এখন তো যে যার সব ঘেটে দেখছে অনলাইন থেকে, না আমার নামটা ফর্মটা সাবমিট হলো কি হলো না, হলো কি হলো। আরে হবে না কেন? মমতা ব্যানার্জি যদি এই আইনটা মেনে নেয়, আজকের আইন তো নয়, আইন তো প্রায় 6-8 মাস আগে হয়েছে ভাই, তাহলে তখন মানলো না কেন? ঠিক সময় বিজেপির সাথে আলোচনা করে, মিটিং করে, এসআইআর এর আবহ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। তো এখন সময় আছে, এখনো সময় আছে। আপনাদের বলে যায়, আপনার যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, মাগরাটা এখনো যদি বাঁচাতে চান, এখনো সময় আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াই করুন। আর আপনাদের মসজিদে যে নামাজটা পড়ছেন, মাদ্রাসাটা যে ওয়াকফের এখনো আছে, ঈদগাহটা যে এখনো আছে, কোনো মমতা ব্যানার্জির অবদান নয়, এই কোনো ওই 2 নম্বরই নেতাটা সব্যসাচীর আবেদন নয়। সেইটা যদি অবদান থাকে, সেটা নওশাদ সিদ্দিকীদের মতো কিছু লোকের অবদান আছে, যারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। বিশ্বজিৎ দাদের মতো কিছু লোকের অবদান আছে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনাদের মনে আছে যে ওয়াকফ নিয়ে পশ্চিমবাংলায় ওয়াকফ আইনকে কি বলেছিল? ওটা তো বলেছিল লাগু হতে দেবে না, মানে ইমপ্লিমেন্ট হতে দেবে না, বাস্তবায়ন হতে দেবে না। এটা বলে কি করলো? আন্দোলনের দানাকে বাঁধতে দিল না। পশ্চিমবাংলার মাটি আন্দোলনের মাটি, পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি, পশ্চিমবাংলার মাটি ভারতকে পথ দেখায়। সেই মাটিতে আন্দোলনকে আপনার দানা মারতে দিল না মমতা ব্যানার্জি। কিভাবে? তিনি ঘোষণা করে দিলেন যে পশ্চিমবাংলায় হবে না, কি বলে, এসআইআর নাই, ওয়াকফ। এইদিকে লাগাও। এত রাত্রে আর কি দরকার ছিল ওইসব আনার? কি দরকার ছিল? দরকার লাগবে না, থাক, বন্ধ করে দাও। এদিকে তাকাও। পশ্চিমবাংলায় কি বললো? ওয়াকফ আইন বলবৎ হতে দেবে না, ইমপ্লিমেন্ট হতে দেবে না। এটা বলে কি সর্বনাশ করলো? পশ্চিমবাংলায় যে ওয়াকফ নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছিল, ওটাকে ধ্বংস করে দিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আজকে অবাক হচ্ছি। আপনারা অবাক হচ্ছেন কি বলতে পারবো না। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কেন আটকাচ্ছিল আপনাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জির সাথে নিশ্চিতভাবে এই রাজারহাট নিউ টাউনের এমএলএ, রাজারহাট নিউ টাউন থেকে জিতেছে এমপি, যিনি বারাসাতের লোকসভা কেন্দ্রে। আমি তাদেরকেও জানতে চাই আপনাদের অবস্থান কি ওয়াকফ নিয়ে। আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, বিজেপির কথা শুনে ওয়াকফ আন্দোলনকে ধ্বংস করেছে। আমি যতটুকু জানি যে রাজারহাট নিউ টাউনের বিধায়ক যিনি বর্তমানে আছেন, মন্দের তিনি ভালো, তাই তার অবস্থাটাও তাকে ক্লিয়ার করতে হবে। আর যে সব্যসাচী বলে যে নেতাটা আছে, ওকে 2 নম্বরই 3 নম্বরই বললেও কম হয়ে যাবে, ও 100 নম্বরই নেতা। কারণ আমি বলে যাচ্ছি এখান থেকে, আপনারা জানেন ও ধান্দাবাজি নেতা। এখান থেকে বলে যাচ্ছি, ওই ধান্দাবাজি নেতা এই জন্যই 2021 সালে ও বিজেপিতে গিয়েছিল। বিজেপিতে যাওয়ার পরে এই মোহাম্মদপুরের মানুষদেরকে, এই চাঁদপুরের মানুষদেরকে ও ঘুষপেটিয়া বলেছিল, অবৈধ নাগরিক বলেছিল। এই চাঁদপুরের মানুষকে সিএ করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, এনআরসি করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, তাদের সাথে হাত মিলিয়েছিল। ও ধান্দাবাজ ছাড়া আর কিছু। কারো রাগ হচ্ছে নাকি? এমএলএ এমপি কেউ ছাড় পাবে না ভাই। কারো রাগ হলে না, কিচ্ছু আমার করার নাই। তখন মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলেছিল। মানে কত বড় হিংসা মনের মধ্যে ছিল, কত বড় নিকৃষ্ট পরিচয়ের দিয়েছিল। যতদিন মমতা ব্যানার্জি দলে ছিল দিদি দিদি দিদি, আর যেই বিজেপিতে গেল তখন মমতা বেগম হয়ে গেল। ও আবার লাভ মেরে এসেছে, এখন মমতা ওনার কি হলো, মা হয়ে গেল না। এই জবাব ওদেরকে দিতে হবে, এই ধান্দাবাজগুলোকে, এই ধান্দাবাজগুলোকে জবাব দিতে হবে। এই রাজারহাটে বলে যাচ্ছি, কেউ যদি মনে করে কারো পৈতৃক সম্পত্তি রাজারহাটটা, তাদের জানিয়ে দিতে চাই, তোমার গুন্ডা মস্তানার পুলিশের একটা অংশকে নিয়ে যদি মনে করো রাজারহাটকে তুমি দামিয়ে রাখবে, অত সহজ নয়।
অনেক হয়েছে রাজারহাটের মানুষের সাথে অন্যায়, অনেক হয়েছে, আর অন্যায় হবে না। রাজারহাটের মানুষ মাথা তুলে থাকবে। আপনি মাননীয় পশ্চিম বাংলার মসনদে আছেন, আপনার দরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করা। তার পরিবর্তে আপনি ধর্মস্থান তৈরি করে যাচ্ছেন, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের করছেন বলে আমি বিরোধিতা করব না। আপনি যদি মসজিদ করেন তারও আমি বিরোধিতা করব, কারণ সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের রুজি রুটি কীভাবে বৃদ্ধি হবে তার ব্যবস্থা করা। মন্দির মসজিদে যারা যাচ্ছে তারা অসুস্থ হলে কীভাবে চিকিৎসা পরিষেবা ফ্রিতে পাবে তার ব্যবস্থা করা। সরকারের কাজ হচ্ছে এই মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের পরিবারের বাচ্চাগুলো স্কুলে গিয়ে বিনামূল্যে যাতে সঠিক শিক্ষা পায় তার ব্যবস্থা করা। সুতরাং আপনি মন্দির করেছেন বলে আপনার আমি বিরোধিতা করছি এরকম ব্যাপার নয়। আপনি মসজিদ করলেও আপনারও বিরোধিতা আমি একইভাবে করব। আপনি গির্জা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। আপনি গুরুদুয়ারা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। ধর্মপ্রাণ মানুষ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা যার যেটা ইচ্ছা করবে, ওতে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ নাগরিককে ভালো রাখা, নাগরিকের লাইফস্টাইলের আপগ্রেড করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কি দেখছি, সরকার শুধু মন্দির তৈরি করতে ব্যস্ত। বিজেপির সাথে তালে তাল মিলাচ্ছে, কম্পিটিশনে যাচ্ছে, কে কত বড় মন্দির তৈরি করতে পারে, কে কত মন্দির তৈরি করতে পারে। আমি রিসেন্ট খবর পাচ্ছি এই রাজারহাট নিউ টাউন এলাকায়, যেটা আপনাদের পূর্বপুরুষের জমি ছিল, যেটাকে অ্যাকোয়ার করা হয়েছিল, আপনারা দিয়েছিলেন, সুন্দর একটা শহর তৈরি হবে, স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, হেলথ ডিপার্টমেন্টের জায়গা, যেটা আজকের বাজার মূল্য প্রায় 1100 কোটি টাকা। ওই টাকা দিয়ে নাকি এখানে মমতা ব্যানার্জি হিন্দুত্বের পলিটিক্স করার জন্য, হিন্দু ভাইদেরকে মন খুশি করার জন্য, হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য নাকি একটা দুর্গ অঙ্গন করছে। মুসলমানদের ভোট তো বিজেপির ভয় দেখিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। এখন দরকার কি, আমার কিছু হিন্দু ভাইদের ভোট, তাহলে বাজি মাত হয়ে যাবে। সেই জন্য কি করছে, আপনার 400 কোটির ওপরে জগন্নাথ ধাম, 25 একর জায়গা আপনার এতে দার্জিলিংয়ে, আবার এখানে হচ্ছে আগামী দিনে অনেক জায়গায় হয়তো করতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে, যেটা হেলথের জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল হেলথ ডিপার্টমেন্টকে, সেই জায়গাতে উনি করছে, 1 নম্বর। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আপনারা অবাক হবেন, আপনাদের এলাকারই ঘটনা, যে আমি এসেছিলাম ছাপনাতে নাকি ছাতনা পাথরঘাটাতে প্রথম মসজিদের জায়গাটা দখল করার চেষ্টা করেছিল। আমি এসে পৌঁছে গেছিলাম, যেটা মসজিদ অলরেডি আছে, এসে পৌঁছেছিলাম, ওটা বিধানসভায় তুলেছিলাম, ওই জায়গাটাতে আর নজর দেয়নি। এরপরে মসজিদের জায়গাটাতেও হিটকো দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। অবাক হওয়ার কাণ্ড তো নয়, তার কি বলবো, যেখানে মমতা ব্যানার্জি 1100 কোটি টাকার প্রপার্টি মন্দিরের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর সেখানে মসজিদের জায়গা মমতা ব্যানার্জির হাতের মাধ্যমে চুরি হয়ে যাচ্ছে। তাই আমি বলে দিতে চাই মমতা ব্যানার্জিকে, আপনি সরকারে আছেন, রাজধর্ম পালন করুন। আপনি কোনো নির্দিষ্ট ধর্মের মন্ত্রী নয়, নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটে আপনি নির্বাচিত হননি, বা ওই সিস্টেমও নয়। আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। আপনার কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। ওই 1100 কোটি টাকার প্রপার্টিতে ওখানে যদি আপনি একটা ভেলোরের মতো হসপিটাল তৈরি করতেন, বা কলকাতার আরজি করের মতো স্টার হসপিটাল তৈরি করেন, তাহলে এখানে উত্তর 24 পরগনা জেলার মানুষ ওখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসাটা পেত, সঠিক চিকিৎসা পেত। তার পরিবর্তে আপনি মানুষকে ধর্মীয় রাজনীতি রাফিন খাওয়ানোর চেষ্টা করছেন, ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করছেন। আপনাকে আমরা হুঁশিয়ার দিতে চাই, হ্যাঁ, আপনাকে আমরা সতর্ক করছি, যদি কোনো মসজিদের জায়গা 1 ইঞ্চি আপনি অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করেন, আপনার মাথায় রাখবেন 2021 সালের আগে অনেক নোংরামি করেছেন। 2021-এর পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে মন্দিরের জায়গা বাঁচানোর জন্য, মসজিদের জায়গা বাঁচানোর জন্য, গুরুদুয়ারার জায়গা বাঁচানোর জন্য, জাহের থানের জায়গা বাঁচানোর জন্য। কেউ আগিয়ে আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগিয়ে আসবে, খাম চিহ্ন আগিয়ে আসবে, এবং ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, সামনে থেকে লড়াই করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই জমিগুলো উদ্ধার করবে। এরা একদিকে মুসলমানকে ভালোবেসে তো অবাক, একদম হার্টফেল হয়ে যাচ্ছে। একটা রাজারহাট নিউ টাউনে একটা মসজিদ আছে নামাজ পড়ার মতো, মেন জায়গাতে, সেক্টর 5 এলাকাতে, বলুন। তাহলে যদি সত্যিকারের অর্থে আপনাকে ভালোবাসতে একটা জায়গা দিত, উল্টে আপনার জায়গা কেড়ে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আপনাদের বলি, এটা আমি আপনাকে উস্কাচ্ছি না ভাই, আমি উস্কানোর পক্ষে নয়। আপনারা জানবেন, আমার পাস রেকর্ড জানতে হবে।
আইএসএফ এর পাস্ট রেকর্ড জানতে হবে। দিনাজপুরের চোপড়া বিধানসভা, ওখানে আদিবাসীদের 34 থেকে 40টি বাড়িকে পুকুরে আগুন লাগিয়ে দিয়েছিল, কেউ তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। খাম চিহ্ন চলে গিয়েছিল, আইএসএফ চলে গিয়েছিল, আমি গিয়েছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছিলাম। শুধু দাঁড়িয়ে থাকা নয়, ওদের জাহের থানের কাছে ওদের ধর্মীয় একটি ধ্বজা আছে, সিম্বল থাকে, সেটা ওই দুষ্কৃতীরা কেটে ফেলে দিয়েছিল। বাঁশে লাগাই বাঁশটা কেটে ফেলে দিয়েছিল। এতটাই আতঙ্কিত ছিল যে তারা নতুন করে আবার ওই বাঁশটা পোতার মতো সাহস দেখাতে পারছিল না। আমি ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওদের সাথে কথা বলেছি, খাবার ব্যবস্থা করেছি। দীর্ঘদিন ওদের খাবারের ব্যবস্থা এই খামচিহ্ন করেছিল। শুধু তাই নয়, জানিয়ে রেখে দিতে চাই আপনাদের, আজকে রাজারহাটে এসে মসজিদের জায়গার দিকে যারা আগুন তুলছে তাদের বিরুদ্ধে যেমন বলছি, ওই দিনকে আমি দাঁড়িয়ে থেকে তাদের ধর্মীয় ধ্বজা ওখানে পুঁতিয়েছি এবং বলেছিলাম কারো সাহস থাকলে আসুক, তার হাতটাকে আমরা গুড়িয়ে দেব যদি কেউ ধর্মীয় ধ্বজার দিকে হাত বাড়ায়। তাহলে আমার কি জাত চলে গিয়েছিল নাকি? ও তখন আমি সেকুলার ছিলাম, আর এখন মসজিদের জায়গা বাঁচাবার কথা বললে আমি কমিউনাল হয়ে যাব, ওতে আমি পরোয়া করি না ভাই। আমার সামনে যে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। সেটা মন্দির হতে পারে, মসজিদের জায়গা বাঁচাতে হতে পারে, রিফিউজি ল্যান্ড বাঁচাবার কথা হতে পারে, আর জাহের থানের জায়গাও বাঁচানোর হতে পারে। কারণ আমি ইতিপূর্বে বলেছি, আমাদের লড়াই এটাই লড়াই, মসজিদের জায়গা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া। দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল হিন্দু সমাজের মানুষেরা, পূর্বপুরুষেরা, সেই জায়গাটা ওই শাসকের আমলে লুট হয়ে যাচ্ছে। আমরা সুযোগ পেলে, আমাদের যদি আমরা কাজের সুযোগ আপনারা দেন, ওই জায়গাকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে যেগুলো আছে সেগুলো তাদের হাতে তুলে দেবো। এই লড়াই আমাদের। আপনাদের বলুন তো আজকে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি? বিজেপির ভয় দেখানো হচ্ছে, বিজেপি চলে আসবে, তাহলে আপনার কাজ কি? বলে তৃণমূলকে ভোট দাও। আপনারা ভরসা করে দিলেন, এখন আপনারা বলেন ফায়দা পাচ্ছেন না লসে রান করছেন? একটু বলুন না গো, আপনারা সব ঝিমিয়ে আছেন কেন? ভয়ে আতঙ্কে আছেন নাকি? কারো আতঙ্কে আছে নাকি? আমি একটা কথা বলবো আপনাকে, আপনারা, আমি তারপরেও বলছি, শুনছি নাকি পাথরঘাটা অঞ্চলে কোন একটা তৃণমূলের নেতা বলেছে নাকি এখানে ঢুকতে দেওয়া যাবে না। আমি আপনাদের বলে যাই, আমি খুব তাড়াতাড়ি পাথরঘাটাতেও আসছি, ওর কত দম আছে দেখব। কেন বলুন তো, কেন বলুন তো? আমি টিপ ধরে আসছি। আপনারা ওই বুথের নেতাকে ভয় পাচ্ছেন, ওই বুথের নেতা যে আছে সে আবার আমাকে ভয় পাচ্ছে, মানে খামচিহ্নকে ভয় পাচ্ছে। ঠিক আছে, আপনারা যার হয়তো আতঙ্কিত হচ্ছেন, তার নেত্রী খামচিহ্নের আতঙ্কে ঘুম হচ্ছে না, আপনি ভয় পাবেন কেন? আপনি তো ভয় দেখাবেন, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতন্ত্রের বাইরে একটা পা ফেললে আপনার পাশে আর আইএসএফ থাকবে না, খামচিহ্ন থাকবে না। গণতন্ত্রের মধ্যে থাকবেন, পরিসরের মধ্যে থাকবেন, সংবিধানের কাঠামোর মধ্যে থাকবেন। আমি আপনাদের বলে যাই, আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই আইএসএফ করবে, নওশাদ সিদ্দিকী করবে, বিশ্বজিৎ মাইতিরা করবে, প্রিয়াঙ্কা বর্মনরা করবে, এই নেতৃত্ব সাইফুদ্দিনরা করবে, আর আমাদের উকিল সাহেবরা করবে। কারণ আপনি সংবিধানের মধ্যে, আপনি যদি সংবিধানের বহির্ভূত কাজ করেন, আপনার পাশে আমি থাকবো না, প্রিয়াঙ্কা থাকবে না, আমাদের পিয়ারুলও থাকবে না, আমাদের বিশ্বজিৎ দাও থাকবে না। আপনি সংবিধানের মধ্যে থাকবেন, আপনার হয়ে লড়াই কিভাবে করতে হয় সেটা তো দেখতেই পাচ্ছেন নাকি? দেখতে পাচ্ছেন তো নাকি লড়াই করছি কি করছি না? তাই বন্ধুগণ, আবার আসি ফিরে, আপনি যে ওয়াকফ সম্পত্তিটা এখনো কিছু বেঁচে আছে, তার অবদান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নাই। আর ওইটা 2 নম্বরই নেতাটার নাম কি গো? ভয় খেচ্ছেন নাকি? এই 2 নম্বরই নেতাটার নাম একটু বলুন, একটু জোরে শুনতে চাই, আর একটু জোরে শুনতে চাই। চিটিং মাস্টার, ওকে আমি চিটিং মাস্টার কিছু মনে করি না। ও, আমি শুধু ওর বক্তব্যের ক্লিপটা আমাকে রাখা আছে। ওর যখন কত বড় অসভ্য, কত বড় বর্বর বলে যাচ্ছি, ওর যদি ভক্তরা আমার বক্তব্যটা শুনে, যাও রাজারহাটে গিয়ে আমার নামে একটা মামলা করে আসো, তোমার নেতা আমার কিচ্ছু করতে পারবে না বলে যাচ্ছে এখানে। বর্বরই বলছি আমি, ওই সব্যসাচী নামক যে বর্বরটা
যখন বিজেপি ঝান্ডা ধরলো তখন আপনাকে আমাকে কি ভাষায় কথা বলেছে, যার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, যে হেজাব পরে তাকে নিয়ে কতটা খিল্লি করেছে ওই বর্বরটা। আপনাকে আমাকে মমতা ব্যানার্জি কিছু দেয়নি, কিন্তু মিথ্যাচার করেছে, সেই জন্য ওকে বেগম বলে সম্বোধন করছে। মানে মুসলমানদেরকে একটু নাকি উপকার করে মমতা, কিন্তু উপকার করে না, অপকার করে। তাহলে কত বড় ও বর্বর বুঝতে পেরেছেন? ও এখন আবার ভালো সাজতে যাচ্ছে, ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। আর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কত বড় এরা বিহায়া, নির্লজ্জ, যে মমতা ব্যানার্জিকে বেগম বলেছে তাকে আবার দায়িত্ব দিয়েছে। মানে আপনি তৃণমূলের বড় পদ পাবেন, একবার বিজেপি থেকে ঘুরে আসুন। কারণ রাগ হচ্ছে না কি গো? রাগ যাদের হয় তাদের বলবো রাগ করে লাভ নেই, এটা গিয়ে আপনাদের নেতাকে শোনান। মাইকের আওয়াজ যাচ্ছে তো? কারো যদি রাগ হয় তাকে বলবো গিয়ে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আপনার নেতা যদি পারে করতে বলুন। নেতাকে বলুন, নেতার নাম ধরে বলছি। কার নাম ধরে বলছি? হ্যাঁ, ওই জানোয়ার। কেন বললাম এ কথা? কেন বললাম? আমি এ ভাষা কিন্তু বলি না। এখন মুসলমান সাজছে, এখন মাথায় টুপি দিবে মুসলমান। আর আপনারাও আছেন সব, কি বলবো আর? হ্যাঁ হ্যাঁ, আমি আমার পরোয়া করি না ওসবে। কি বলছি বুঝতে পেরেছেন? তা আপনাদেরকে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। কার হাত ধরছেন? মধ্যিখানে হাত ছেড়ে চলে যাবে না তো। এখন বলেন মসজিদের জায়গাগুলো কি হবে, এখন মাদ্রাসার জায়গাটা কি হবে, এখন ওয়াকাফ প্রপার্টি কি হবে? আচ্ছা, আমি যে জানোয়ার বললাম এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ভাই। নির্লজ্জ, বেহায়া, প্রতারক, ধান্দাবাজ, চিটিংবাজ, জানোয়ার শব্দটাকে আমি প্রত্যাহার করে নিলাম। এটা আমি প্রত্যাহার করে নিলাম। তো আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা এবার কি করবেন বলুন? ভরসা করেছিলেন তো মমতা ব্যানার্জি আছে, কিচ্ছু হবে না। সেই মমতা ব্যানার্জি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টাল মিনিস্টার, তিনি আছেন, কিচ্ছু হবে না। এবার বলুন কি করবেন? বলুন এবার কি করবেন? মাছ দরিয়াই তো ছেড়ে দিয়েছে আপনাকে এনে ভাই, কি গো? এবার বলেন কি করবেন? মাছ দরিয়ায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এটা প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে মাছ দরিয়া এনে ছেড়ে দেয়। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য, আপনি নিজের হাত এখন বেঁধে ফেলেছেন নিজেই। যখন ভোটের সময় আসে তখন সব ভুলে যান। 500 টাকা দিক আর বিজেপি আসছে, এই ভয়েতে আপনারা ভয়েই মানে এই মোটিভ চালায়, এই মানে এই পাড়ায় পাড়ায় এই আওয়াজ স্লোগান তুলে দেয়। আপনি ভাবেন বিজেপিকে আটকাতে হবে। আমার বক্তব্য, বিজেপিকে আটকাবেন, তৃণমূলেরকে আটকাবেন, না আরএসএসকে আটকাবেন? বলুন আপনারা, না ফ্যাসিস্টদেরকে আটকাবেন? কোনটা করবেন? আমার বক্তব্য একদম সরাসরি, আরএসএসকে আটকাতে হবে। ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদেরকে আটকাতে হবে। আমার সাথে কারা সহমত হাত তুলে দেখান তো। তো সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে তো নাকি? সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে যে আমার উপকারে তুমি আসুনি। যখন আমি বিপদে পড়েছিলাম, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার ঈদগাহ, আমার খানকা বিজেপি আইন করে যখন কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল, তুমি আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলে। 2026 নির্বাচন আসছে, আমি আমার বাড়ির সামনে দরজাতে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে লিখে দেব যে আমার বাড়ির সামনে তৃণমূল ভোট চাইতে আসবে না। ভোট চাইতে গেলে তুমি দিল্লিতে গিয়ে ভোট চাও। এরা 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 কত বড় দোকান কাটা বলুন তো। এরা ভোটের জন্য বলছে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করতে বলছে, আর এসআইআরটা নিয়ে কোথা আন্দোলন করছে? কলকাতাতে। এসআইআর কোথা থেকে ঘোষণা হয়েছে? তাদের সদর দপ্তর কোথায়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। তাহলে তো এরা দিল্লিতে গিয়ে করতে পারত। এরা কতটা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে। এসআইআর দিল্লির বিষয়, দিল্লি থেকে হয়েছে, তাহলে দিল্লিতে গিয়ে করো। সেটা করলো না, আন্দোলন করলো, তারপরের দিনই ভোট সুরক্ষা কেন্দ্র খুলে দিল। মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। আবার কি বলছে? এসআইআর করতে দেব না। ফর্মটাও মমতা ব্যানার্জি নিল। আমি কি বলেছিলাম জেরক্স কপি নিয়ে, যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার অরিজিনাল ফর্মটা ছেড়ে দিক, আমি সব রাজ্যের মানুষ তাহলে এসআইআরকে নিয়ে ভাববো আমরা।
কিন্তু সেটা করেছে? সবসময় আপনাদের মিসগাইড করেছে। তাই আমি অনুরোধ করবো, এর ফাঁদে পা দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। প্রতিনিয়ত আপনার ভোটটা শুধু নেওয়া হচ্ছে। আর কথায় আছে না, দুধেল গাই আপনাকে বলেছে, আর কথায় কি আছে, দুধেল গাই যেই দুধ দেওয়া বন্ধ করে দেবে কি করে গো, তাকে লাথি মারলেও তো হতো, তাকে বাজারে তুলে দেয়। তারপরে কি করে বুঝতে পেরেছো তো, আর বলার দরকার নেই। তুমি এখানে খেলে দোষ, আর সৌদির মানুষরা খেলে পুণ্য নাকি? এখানে বলছে গোমাংস খাওয়া যাবে না, চলো বিতর্কে আমি যাব না, কিন্তু এখানে প্যাকিং হয়ে সৌদি আরবে চলে যাচ্ছে, মিডিল ইস্টে চলে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে। আর ওগুলো কারা? বিজেপির বড় বড় নেতাদের, বিজেপির বড় বড় নেতাদের ওই কারখানা, ফ্যাক্টরিগুলো।